নমস্কার, আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। আজকের আপনাদের কাছে একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আর সত্যি কথা বলতে কি, নিউজটা আপনারা একঘেয়ে এখন সারাক্ষণ আপনারা রাজনৈতিক নিউজ দেখেন। আমরা রাজনৈতিক নিউজের থেকে একদম অন্যরকম নিউজ কিন্তু আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা ইদানিং জানেন এখন চলছে এপ্রিল মাস, আর এই এপ্রিল মাসে কিছুদিন আগে নীল ষষ্ঠী এবং কিছুদিন আগে চড়ক উৎসব গেছে। আপনারা নিশ্চয়ই রিয়েলাইজ করছেন আমি কার কথা বলছি। দেবাদিদেব সেই মহাদেবের কথা বলছি। আর আপনারা হয়তো জানেন এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে এই মহাদেবের, যেখানে অমরত্ব যাত্রা অমরনাথের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন এবং মেডিকেল। এই রেজিস্ট্রেশন ও মেডিকেল জানতে গেলে কিভাবে হচ্ছে, সহজে আপনারা কিভাবে এই অমরনাথ তীর্থযাত্রা করবেন, তার জন্যই আমাদের আজ এই বিশেষ প্রতিবেদন। আমাদের সঙ্গে রয়েছে আজকের অতিথি প্রতীক ব্যানার্জি, আমরা যাকে মৌদি নামে চিনি। নমস্কার মৌদি, আপনাকে নক্ষত্র নিউজ চ্যানেলে স্বাগতম। নমস্কার প্রসেনজিৎদা, আপনাকেও আমাকে এই জায়গায় আজকে একটা সুযোগ দেওয়ার জন্য। দেখুন, সুযোগটা এরকম নয়, সুযোগটা আপনি তৈরি করেছেন। সুযোগটা আপনি সেই দিনকেই তৈরি করেছেন যেদিনকে আপনি কলম ধরেছিলেন এই অমরনাথের অমরত্ব যাত্রা নিয়ে। আমি প্রথমেই জানতে চাই এই ভাবনা আপনার কাছে কেন এলো? ছোট থেকে ভোলে বাবার ভক্ত, মানে সেটা আমি দেখে শিখেছিলাম মাকে। মা সোমবার মানে টোটালি উপোস, নির্জলা উপোস। মায়ের সাথে সাথে আমাকে নিয়ে যেত, স্কুল থেকে ফিরতাম 11টা, 11:30। তারপর মায়ের সাথে আমাকে ঘুরতে হতো নানান মন্দিরে মন্দিরে। তার মধ্যে একটা তো আপনারা সবাই চিনে থাকবেন, ভূতনাথ মন্দির। মা ওখানে যাবে আসবে বিকেলে, মানে মায়ের সাথে আমার সেদিনটা পুরোপুরি ছিল। তারপর শিবরাত্রি মানে তো 2 দিন 3 দিন ধরে মায়ের উপর, সেখানে একটা উৎসব ছিল। সেই একটা ন্যাক আমার মধ্যে ছিল। আর অমরনাথ যাওয়ার একটা মানে বিশাল মানে কি বলবো আকাঙ্ক্ষা, ইচ্ছা আমার মধ্যে ছোট থেকেই ছিল। কিন্তু এর মধ্যে দুটো ইনসিডেন্ট হয়ে যায়, মা চলে যায়, বাবা চলে যায়, আমার কোথাও একটা আটকে গিয়ে যাওয়া হয়নি। তো তারপর দেখলাম যখন যাচ্ছি, যাওয়ার যখন মানে ভাবনা আসলো মনে, ভেতর থেকে মনে হলো আমাকে যেন কেউ টানছে। এই টান, এই অনুভূতি, এগুলো আমি লিপিবদ্ধ করতে চেয়েছি এবং ওটা আমি পেয়েছি ভগবানের কৃপায়। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার এই অমরনাথ পুরো তীর্থযাত্রায় আপনার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটাকে লিপিবদ্ধ করেছেন, হ্যাঁ, যাতে এর পরে যারা যাবে আপনার ওই গ্রন্থটি পড়ার পর তাদের মনে হয় এই রাস্তাটা আরো সুগম হবে। হ্যাঁ, সহজ হবে, সরল হবে, সুগম হবে এবং তাড়াতাড়ি যাতে মেডিকেল পেতে পারে, কোথায় গেলে কি হবে, এটা আমার মনে হয় করলে ওনারা বুঝতে পারবেন এবং ওখানে গিয়ে কিভাবে কি করতে হবে এগুলো ওনারা বুঝতে পারবেন। আচ্ছা, যদি ধরুন আমি প্রথমবার অমরনাথ যাব, আপনি আমাকে একটু বলতে পারবেন যে অমরনাথ যেতে গেলে আমি কখন থেকে প্রস্তুতি নেবো? তো অমরনাথ যাওয়ার প্রস্তুতি আমার মনে হয় বছরের প্রথম থেকে করা উচিত। জানুয়ারি থেকে স্টার্ট করে দেওয়া উচিত। বিভিন্ন গ্রুপ দেওয়া, বিভিন্ন ইউটিউব চ্যানেল, যদি ইচ্ছা থাকে যায় বই পড়তে পারেন। সেটা আমার এই বইটা দেখলেও কিছুটা আন্দাজ করতে পারবে সবাই কিভাবে কি করতে হবে। তো জানুয়ারি থেকে স্টার্ট করে আমাদের লক্ষ্য রাখতে হবে মার্চ এর শেষের দিকে হোক একটা কোনো মানে বেসিক্যালি শিবরাত্রির মধ্যে আমাদের একটা খবর চলে আসে যে নেক্সট অমরনাথ যাত্রা কবে থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আপনি বলছেন যে জানুয়ারি মাসটাকে আমাদের মেন্টালি প্রিপেয়ার হতে হবে বা এই বছরে অমরনাথ যাব। আচ্ছা, অমরনাথ যাওয়ার জন্য একটা মেডিকেল খুব বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। তো আমরা মানে আমি দেখেছি অনেক বয়স্ক লোক যারা হচ্ছে রিটায়ার করার পর তারা ভাবে এবার আমি অমরনাথ যাব। এখনো পর্যন্ত অমরনাথ যাবার আমি নিজে যা দেখেছি যে সেরকম মানে টিনেজের ছেলেমেয়েরা অত বেশি অমরনাথে যাচ্ছে এরকম নয়, বেশিরভাগই ওল্ড এজের তারাই কিন্তু অমরনাথ যায়। তো আপনি আমাকে যদি এই আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে যদি দর্শকদের বলতে পারেন কিভাবে অমরনাথ তীর্থযাত্রীরা সহজে মেডিকেল পেতে পারে, এবং কলকাতা বা আমাদের শহর অঞ্চলের বাইরে যেসব মফস্বল অঞ্চল, যেসব আপনার জেলা অঞ্চলের মধ্যে কোন কোন হসপিটালে সহজে পাওয়া যেতে পারে, এরকম যদি কোনো কিছু সুযোগ থাকে বা এরকম যদি কোনো সন্ধান থাকে, যদি আপনি আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শকদের যদি বলেন, তাহলে আমার মনে হয় আমাদের দর্শকরা কিন্তু উপকৃত হইবে। যেমন আমি বলতে পারি সহজে মেডিকেল পেতে গেলে প্রথমে আমাদের কিছু হেলথ টেস্ট করতে হয়। সেই হেলথ চেক আপ গুলো বিভিন্ন হসপিটাল থেকে দিয়ে থাকে এবং কিছু কিছু জিনিস কমন হয়। এবার যেটা বললেন যে কিভাবে সহজে পাওয়া যায়, সহজে পাওয়া যেতে গেলে কিছু কিছু হসপিটাল আছে যেখানে কি বলবো ডিস্ট্রিক্ট বলুন ওয়ার্ড বলুন মানে না, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসলেও তারা হেলথ সার্টিফিকেট দিয়ে থাকে। সেরকম কিছু আছে, কাকদ্বীপ আছে, বর্ধমান আছে মেডিকেল কলেজ, আমাদের এখানে কলকাতায় যেমন কাশীপুরে নকশালবাগান আছে। এরা দেখছে না যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, কোন ওয়ার্ড মেনটেন করেন বা কোন ওয়ার্ডে বিলং করেন, এগুলো দেখছে না। এখানে আপনারা যদি এসে করেন এবং আপনার সাথে যদি হেলথ চেকআপ টেস্ট রিপোর্ট গুলো যদি থাকে, তাহলে একদিনেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট।
তার মানে আপনি বলতে চাইছেন যে মানে আপনার কথা শুনে যেটা আমার মনে হলো যে পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে বিভিন্ন রকম প্রক্রিয়ায় তারা কিন্তু এই অমরনাথ তীর্থযাত্রার জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করে থাকে। তো আপনি বলছেন যে সহজে অমরনাথ তীর্থযাত্রীদের এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেতে গেলে আপনি মানে খোঁজ খবর নিয়ে বিশেষ কিছু হসপিটালের যে কথাগুলো আপনি বললেন, যেমন কাকদ্বীপ, যেমন বর্ধমান, যেমন নর্থ সুবর্ণ হসপিটাল, এখানে গেলে যে কোনো মানে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষরা এসে এখানে হেলথ চেক আপ করতে পারে। একদম। আচ্ছা আচ্ছা এনআরআইও আসছে। এনারাও আসছে নর্থ সুবর্ণে এরকম মানে আমাদের নিউজ চ্যানেল থেকে প্রথম যদি কেউ এনআরআই শুনে তিনিও কিন্তু খুব তার ভালো লাগবে যে এনআরআইরা যদি আসে। এইটা কোথায়? কাশীপুর? কাশীপুর নর্থ সুবর্ণ নর্থ। আচ্ছা, এটা কাশীপুর উদ্যানবাটির কাছে। কাশীপুর উদ্যানবাটির পাশে। দর্শকরা আপনারা যদি আমাদের এই প্রতিবেদনটা দেখেন তাহলে আপনারা নোট করে রাখবেন, আপনারা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনারা কিন্তু এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট আমাদের কলকাতার কাশীপুর উদ্যানবাটির পাশে নর্থ সুবর্ণ হসপিটাল থেকে পেয়ে যেতে পারেন। আর এই তথ্যটা আমাদের যে মৌদি দিয়েছে এর জন্য কিন্তু মৌদির কাছে আমাদের সমস্ত দর্শক কিন্তু কৃতজ্ঞ থাকবে, কারণ এই রকম একটা তথ্য কিন্তু এর আগে আমরা কোনো নিউজ চ্যানেলে পাইনি। একমাত্র যা পেয়েছি সেটা নক্ষত্র নিউজ চ্যানেলে, তাও আবার মৌদির মাধ্যমে। আচ্ছা মৌদি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, এই যে হেলথ সার্টিফিকেট আপনি বললেন যে এই সব জায়গায় মানে কম ঝামেলার মধ্যে পেয়ে যাবে, আর বাদ বাকি জায়গায় কি খুব ঝামেলা হয়? হ্যাঁ, ঝামেলা হয় মানে কিছু কিছু জায়গায়, যেমন আমি নাম করেই বলছি আরজিকর। আরজিকরে প্রথমে গেলে ধরুন সাপোজ আমি বলছি 8 তারিখে মেডিকেল সার্টিফিকেট বেরিয়ে যাওয়ার কথা, মানে ওনাদের নোটিশ বেরিয়ে যাওয়ার কথা যে আপনাদের 8 তারিখ থেকে 14 তারিখ বা 8 তারিখ থেকে স্টার্ট হচ্ছে মেডিকেল, আপনারা আসবেন, ডাক্তার দেখাবেন, কিছু টেস্ট, এই টেস্ট গুলো আপনাদের করতে হবে, ওনারা নোটিশ করবে। সেই টেস্ট গুলো করে নিয়ে গিয়ে আমাদের হচ্ছে কর্তব্য যে আমরা ডাক্তারকে মেডিসিনের ডাক্তারকে দেখাবো, তিনি ফিক্স সার্টিফিকেট দেবেন। ওই ফাইলটা নিয়ে গিয়ে যাদের টেস্ট করেছি তার ফিক্স সার্টিফিকেটটা নিয়ে গিয়ে আমরা সুপারের রুমে জমা করবো, সুপার সিগনেচার করবেন, স্ক্যান দেবেন, হয়ে গেল আমাদের সিএসি। কিন্তু ওখানে জটিলতাটা আমি বলে দিচ্ছি, আমি যাবো 8 তারিখ থেকে বেরিয়ে গেছে নোটিফিকেশন অল ইন্ডিয়া, কিন্তু ওখানে নোটিশ দেবে না। ওখানে নোটিশ দিতে দিতে 11 তারিখ 12 তারিখ, ওর 11 তারিখ 12 তারিখ যখন হলো, নোটিশের বিশাল লিস্ট, যেখানে অন্যান্য হসপিটালে এত কিছু ক্রাইটেরিয়া নেই, সেই লিস্ট অনুযায়ী আপনাকে এবার টেস্ট করতে গিয়ে 2-3 দিন, এবার 2-3 দিন পর আপনি যখন আসবেন আপনাকে 6টা ওপিডি ওখানে পাস করতে হবে। তার মধ্যে আছে সাইকিয়াট্রি আছে, আই আছে, এনটি আছে, কার্ডিওলজি আছে, মেয়েদের জন্য গাইনো আছে, সার্জিক্যাল আছে ছেলেদের জন্য, আর আছে আপনার প্লাস মেডিসিন। এবার সেখান থেকে ওগুলো পাস করাতে করাতে আরো 2 দিন, তাহলে 2 দিন টেস্ট, 2 দিন আমরা ওপিডিতে ঘুরলাম, মাঝখানে ছুটি করে গেলে 4 দিন 5 দিন চলে যাচ্ছে। তারপর সুপারের রুমে ফাইল, সুপার আজকে সিগনেচার করে দিলেও আপনাকে 2 দিন পর দেবে। ওখানে ম্যান্ডেটরি মঙ্গলবার আর শুক্রবার আপনাকে সিএসসি দেবে, তার আগে দেবে না সিগনেচার করা থাকলে। তো এখানে একটা প্রায়োরিটি আছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের যখন মেডিকেল টেস্টটা শুরু হয়ে যাচ্ছে, সার্টিফিকেটটা পাওয়া শুরু হচ্ছে, 3-4 দিন পর থেকে বা 5 দিন পর থেকে আমাদের ব্যাংকে পারমিটটাও শুরু হয়ে যাচ্ছে, ব্যাংক হোক অনলাইন হোক। তো এখানে যদি দেরি হয়, অনলাইন বলুন বা যাই হোক, পারমিট যখন শুরু হয়ে যাচ্ছে স্লট ওখানে শেষ হয়ে যাচ্ছে। তো প্রথম দিকে যদি না যেতে পারি, এখন যেহেতু গ্লোবাল ওয়ার্মিংটা খুব বেড়ে গেছে, বাবা অন্তর্ধান হয়ে যাচ্ছে। সেখানে গিয়ে আমরা বাবার হিমলিঙ্গ দেখতে পাচ্ছি না। অবশ্যই গুহার একটা মাহাত্ম আছে, গুহাতেই ওনারা ছিলেন, কিন্তু হিমলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি না। গুহার আর একটা মাহাত্ম আছে, ওখানে দেবীর কণ্ঠ করেছিল, ওটা একটা দেবী পীঠ, মহামায়া পীঠ। তার মানে আপনি বলতে চাইছেন আমাদের দর্শকদেরকে যে কোনো বড় হসপিটালে যেতে না, যত ছোটখাটো মহকুমার বা হচ্ছে সাব ডিভিশন হসপিটালে এখানে গেলেই কিন্তু অমরনাথ তীর্থযাত্রীরা সহজেই কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেতে পারে। এবারে আপনাকে আরো একটা কথা বলি, এই তো কম্পালসারি হেলথ সার্টিফিকেট আমি পেলাম। আচ্ছা এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট আপনি বলছিলেন যে এপ্রিল মাসের 8 তারিখে নাকি চালু হয়েছে, মানে সুপার দেওয়া চালু হয়েছে, তার আগে থেকে কি টেস্ট হতো না যখন থেকে ওখান থেকে অ্যালাউন্স করেছে তারপর থেকেই চালু হয়েছে? না, টেস্ট মানুষ আগে থেকে করে রাখে, যেহেতু চালু হওয়ার সাথে সাথে আমরা সুপারকে দিয়ে সিগনেচারটা করে নিতে পারি। আমি বললাম তার কারণ আরজি করে বিভিন্ন সময় বিভিন্ন টেস্ট দিয়ে থাকে, ওই জন্য আরজি করে প্যাটার্নটা আমি আলাদা বললাম। না আমি বুঝতে পেরেছি আপনার কথা, তার কারণ হচ্ছে আরজি কর যেহেতু একটা বিশাল বড় হসপিটাল, তো সুতরাং ওখানে ওপিডি ডিপার্টমেন্টও বেশি, তো সেই কারণে ওরা চায় যে মানুষকে পুরো ফিল্টার করেই হারে পাঠানোর, যাতে কোনো অসুবিধা না হয়, সেটা ওদের দিক থেকে ওরা ঠিক করছে। তো আমি আপনার কথাগুলো শুনে যা বুঝতে পারলাম যে যদি কেউ অমরনাথ তীর্থযাত্রা করতে চায় তাহলে বড় বড় সুপার ফ্যাসিলিটি হসপিটালে না গিয়ে যেসব মহকুমার হসপিটাল বা গ্রামের মধ্যে যে সকল স্টেট জেনারেল হসপিটাল আছে সেখানে গিয়ে কিন্তু সহজেই প্রসেসিংটা তাড়াতাড়ি। তাড়াতাড়ি হয়। আচ্ছা এই সমস্ত কথা কি আপনার বইয়ের মধ্যে লেখা আছে? হ্যাঁ, সমস্ত কথা লেখা আছে। তা তো খুব ভালো কথা। দর্শক বন্ধুরা যারা আমাদের এই প্রতিবেদনটা দেখছেন, আপনারা কিন্তু এই মৌদির এই বইটি কিন্তু একটা সংগ্রহ করতে পারেন,
এই মৌরির এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা কিন্তু আমাদের স্ক্রিনের মধ্যে একটি নাম্বার আছে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আপনারা হোয়াটসঅ্যাপ করার পর মৌদির প্রতিনিধিরা আপনার কাছ থেকে কিন্তু ফোন করে জেনে নেবে আপনি কোথায় থাকেন, কটা বই নিতে চান, আর কবে আপনি ডেলিভারি নিতে চান। এবার মোদি আরো একটা কথা আপনাকে বলি, আমি তো মেডিকেল সার্টিফিকেট পেয়ে গেলাম, তারপরে করণীয় কি আছে? মেডিকেল সার্টিফিকেটের পর আমাদের করণীয় হচ্ছে পারমিট। পারমিট মানে হচ্ছে যেদিন থেকে আমি হাঁটা শুরু করি সেই ডেটটা। তো এবার পারমিট পেতে গেলে আমাদের মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক মারফত পাওয়া যায়। সেটা সাইন বোর্ড কর্তৃক বা সরকার সরকার আর সাইন বোর্ড মিলিত একটা কমিটি আছে, যে কমিটি কর্তৃক কিছু ব্যাংক নির্দেশনা দেওয়া হয়, ব্যাংক নির্দেশ করা হয়, নির্ধারিত ব্যাংক থেকে গেলে আমরা পারমিটটা পাবো। এছাড়াও এখন যেহেতু ডিজিটালের যুগ, তো মানুষ অনলাইনেও পাচ্ছে, অনলাইন ব্যবস্থাও আছে। আর একটা ব্যাপার আছে তৎকাল, সেটা ধরুন আমরা ওখানে জম্মু পৌঁছে গেলাম বা শ্রীনগর পৌঁছে গেলাম, আরো আছে পান্থ চক আছে, আরো ওখানে ক্লাব আছে কিছু, সেই সব ক্লাব গুলোয় গিয়ে বা সেরকম সেন্টারে গিয়ে সাইনবোর্ডের মধ্যে নোটিফিকেশন থাকে কোথায় কোথায় গেলে তৎকাল পারমিট পাওয়া যেতে পারে। সেরকম দুদিন আগে পৌঁছে গেলাম, সিএসসিটা যদি আমাদের সাথে থাকে তাহলে আর ওখানে আমাদের হেলথ সার্টিফিকেট মানে হেলথ টেস্ট এগুলো কিছু করতে হচ্ছে না, পারমিট ওখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, আপনি বলছেন যে পারমিট পাওয়ার জন্য মানে এই অমরনাথ তীর্থযাত্রা করার জন্য প্রথম যখন আমরা কম্পালসরি হেলথ সার্টিফিকেট পেলাম এবং তারপরে অমরনাথ তীর্থযাত্রা করার জন্য যখন আমরা পারমিট পাবো, পারমিট পাওয়ার 3-4টে অপশন রয়েছে। একটা হচ্ছে তৎকাল, একটা আপনি বলেন ব্যাংক, আর একটা বলেন অনলাইন মারফত। আচ্ছা, একটা কথা বলে রাখি, আপনি এর মধ্যে কোনটাকে বেটার মনে করেন? মানে দর্শক বন্ধুরা যদি আপনার এই প্রতিবেদন শোনার পর তারা কি এক্সপেক্ট করবে আপনার কাছ থেকে, আপনি কি সাজেস্ট করছেন ওনাদেরকে যে কোথা থেকে ওনারা সহজে এই পারমিট পেতে পারে? তো আমাকে বলে দিই, আরেকটা পারমিটের ব্যাপার আছে, গ্রুপ পারমিট। 4 জনের উপরে 5 জনের উপরে হলে এটা গ্রুপ পারমিট হয়। সেটা হচ্ছে এখান থেকে চিঠি দিয়ে সাইন বোর্ডের একটি ঠিকানায় আমাদের যা যা সিএসসি আছে, ধরুন আমরা 5 জনের উপর আছি, সবার সিএসসি দিয়ে একটা এনভেলপে করে পাঠানো যায় ওটা জম্মুতেই, এবং ওখান থেকে পারমিট আসে। তো সেটা কবে আসবে কি না আসবে কোনো ইয়ে নেই। আমি মনে করি পারমিট পেতে গেলে মানে আমাদের এই যাওয়াটা তো একটা দুঃসাধ্যকর ব্যাপার, পারমিট ছাড়া হবে না, হেলথ সার্টিফিকেট ছাড়া হবে না। পারমিটের জন্য সবই ভালো, কোনোটাই খারাপ নেই, পরিস্থিতি মানে অবস্থা বুঝে ব্যবস্থা, এই আর কি। ব্যাংকও ভালো, কিন্তু ব্যাংকে অনেক সময় এখন গিয়ে দেখছি, আমি ক্লিয়ারলি বলছি, ধরুন পেস আজকে 9 তারিখ, 9 তারিখে যাত্রা শুরু, দেখা যাচ্ছে 9 তারিখে হয়তো 9 জনের ওখানে নাম পুট করা আছে, পেন্সিলে লেখা আছে, আমাকে সেই জায়গায় দেবে, আমাকে 11 তারিখ 12 তারিখ লেখা, এবং এগুলো ওপর মহলের থেকে নাম লেখা, তারা যাবে। মানে আপনি বলছেন যে সরাসরি আপনি বলতে চাইছেন যে ব্যাংকের মধ্যে এরকম দুর্নীতি হচ্ছে অনেক জায়গায়। হচ্ছে এখনো হচ্ছে। মানে এর এর জন্য কি আমাদের মানে সাধারণ তীর্থযাত্রী তারা খুব মোটামুটি হেনস্থার শিকার হচ্ছে? খুবই ব্যবস্থা আছে, কারণ বয়স্ক যারা তারা অনলাইনটা অতটা বোঝে না, তাদের ক্ষেত্রে খুবই প্রবলেম হয়ে যাচ্ছে। আমার যেটা মনে হয় আমাকে দুদিকেই ব্যবস্থা নিতে হবে, আমাকে ব্যাংকেও লাইন দিতে হবে, ব্যাংক থেকে ব্যাংকের সামনে গিয়েও আমি অনলাইনে প্রসেস করতে পারি, ফোনের মারফতেই হতে পারে। আপনার কথা শুনে আমার যেটা মনে হলো যে বিশেষ করে আপনি যে গুরুত্ব দিচ্ছেন বয়স্ক নাগরিকদের জন্য, যারা বয়স্ক নাগরিক যারা তীর্থযাত্রা করবে এই জেনারেশনের মধ্যে, সেরকম মোবাইলে বা আপনার কম্পিউটারে ওরকম পটু নয়, সেই কারণে তারা সবসময় চায় যে ম্যানুয়াল জিনিসটা করতে বা হাতে নাতে করার জন্য। তারা যখন রাতের পর রাত লম্বা লাইন দিয়ে, আমি দেখেছি মানে টিভিতেও বিভিন্ন দেখছিলাম যে এরকম বিভিন্ন ব্যাংকের সামনে প্রায় 2 দিন 3 দিন আগে থেকে পারমিট পাওয়া যায়। তারা কিন্তু অনেক বয়স্ক লোক, তারা কিন্তু ওখানে রয়েছে, এবং তারা যখন ওই রকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে লাইন দিয়ে কষ্ট করে যখন ব্যাংকে যাচ্ছে, হয়তো ওপেনিং ডেট মানে আপনি যেটা বললেন এবছর ওপেনিং ডেট 3 তারিখ, 3 তারিখ তো, তো আপনি যখন বললেন যে 3 তারিখে যদি ওপেনিং ডেট হয় হয়তো ওদের কাছে আছে, কিন্তু সেটা কিন্তু যারা নাগরিক, যারা হচ্ছে তীর্থযাত্রী, যারা লাইন দিয়ে আছে তাদেরকে দেবে না, তারা হচ্ছে ভেতর থেকে কোনো কিছু কারসারি করে তাদেরকে দিয়েছে কোনো ভিআইপির জন্য। আমাদের এই প্রতিবেদনটা যদি শ্রী অমরনাথজি সাইন বোর্ড এর তরফের কোনো প্রতিনিধি যদি শোনেন, আপনারা কিন্তু এর একটা কড়া ব্যবস্থা নিলে আমার মনে হয় অমরনাথ তীর্থযাত্রীদের সবার উপকার হবে। অমরনাথ তীর্থযাত্রা এমন একটা তীর্থযাত্রা যেখানে প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা থাকে জীবনে একবার হলো অমরনাথ যাত্রায় সে অংশগ্রহণ করবে। আর সেই অমরনাথ যাত্রায় যদি এইরকম কোনো দুর্নীতি হয়, আপনারা যদি আমাদের এই প্রতিবেদনটা শুনেন অবশ্য ব্যবস্থা নেবেন, এটাই আপনাদের কাছে আশা রাখি। সেই অমরনাথজি সাইন বোর্ডের এই ট্রাস্টি বোর্ডের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের কোনো প্রতিনিধি আমাদের এই প্রতিবেদনটা শুনে থাকে অবশ্যই ব্যবস্থা নেবেন, তাহলে কিন্তু আমাদের মতন লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের উপকার হবে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, সব ব্যাংক কি এরকম করে না? এমন কোনো ব্যাংক আছে যেখানে মোটামুটি 3 দিন বা 2 দিন বা 1 দিন আগে থেকে লাইন দিলে মানে জেনারেলি পাওয়া যায়? এরকম কি আপনি সাজেস্ট করতে পারেন আমাদের দর্শক বন্ধুদের যে ওই ব্যাংকে গিয়ে যদি আপনি লাইন দেন হয়তো
মানে পারমিট চালু হওয়ার দুদিন পরেও লাইন দিলে হয়তো আশা রাখা যায় যে বাবা অন্তর্ধানের আগে, এখন যেরকম বিশ্ব উষ্ণতা বেড়ে যাচ্ছে সেরকম আপনি বললেন আপনার কথাতেই যে বাবা বেশি দিন ওখানে থাকছে না, অন্তর্ধান হয়ে যাচ্ছে। তো এই অন্তর্ধান হওয়ার আগে এমন কোনো ব্যাংক আছে পারমিট শুরু হবার 2-3 দিন পরে গিয়েও ওই দিনকেই পারমিট পেতে পারে, মানে 2-4 দিনের মধ্যে, যাতে বাবার দর্শন হয়, এরকম কোনো ব্যাংক কি আপনি সাজেস্ট করতে পারেন? দেখুন, কিছুটা ভাগ্যেরও ব্যাপার পারমিট পাওয়া। তো আমি মনে করি সাজেশন দেওয়াটা আমার ক্ষেত্রে ভুল হবে, কারণ সমৃদ্ধি ভবনে খুব লাইন হলেও পারমিট পাওয়া যায়। হাওড়া এসবিআই, হাওড়া ময়দান এসবিআই খুব লাইন হলেও পারমিট পাওয়া যায়, কিন্তু সেখানেও থাকে। কারণ গত বছর সমৃদ্ধি ভবনেই আমি এই প্রক্রিয়াটা দেখেছি, পেন্সিল দিয়ে লেখা ছিল, কিন্তু এবছরে সে পারমিট দিচ্ছে। এবার কোথায় কি নাম লেখানো আগে থেকে আচ্ছা, আমি একটা জিনিস শুনেছিলাম, জম্মু কাশ্মীর ব্যাংক, যেটা আমাদের পশ্চিমবঙ্গের দুটো ব্রাঞ্চেই কিন্তু এই জম্মু কাশ্মীর ব্যাংক থেকেই একটা পারমিট দেওয়া হচ্ছে। এই যে দুখানা ব্রাঞ্চ, এই দুখানা ব্রাঞ্চে আপনি কি এক্সপেক্ট করেন যে আপনি কাউকে সাজেস্ট করেন ওই দুখানা ব্রাঞ্চে যাওয়ার জন্য? ওখানে জম্মু কাশ্মীর ব্যাংকে এমনিও আপনার স্লট বেশি থাকে, প্রতিদিন 50টা করে পার ঢুকতে থাকে, এবং ওখানে লাইন দিলে 2-3 দিন আগে থেকে লাইন দিতে হয়, কারণ ওটা সবাই জানে তো, ভিড় খুব হয়, তো পাওয়া যায়। তো আপনার এই বইয়ের মধ্যে এই যেরকম মেডিকেল গুলো আপনার বইয়ের মধ্যে যেরকম লিপিবদ্ধ আছে, সেমনি আমাদের এই যে কোথা থেকে পারমিট সহজে পাওয়া যাবে এইগুলোও কি লিপিবদ্ধ আছে? না, এটা লিপিবদ্ধ নেই, কারণ এটা আমি বলতে পারি না আজকে কোন ব্যাংক দিচ্ছে, কালকে কোন ব্যাংক দেবে না। আচ্ছা, মানে আপনি, মানে আমি আপনার কথা বুঝতে পেরেছি, মানে আপনি হয়তো বইয়ের মধ্যে লিপিবদ্ধ এটা করেছেন যে অনলাইনে পাওয়া যায়, ব্যাংকে পাওয়া যায়, তৎকালে পাওয়া যায়, গ্রুপ পাওয়া যায়, কিন্তু পার্টিকুলার কোনো ব্যাংকের নাম বা কোনো ব্রাঞ্চের নাম আপনি লিপিবদ্ধ এই কারণে করেননি, কারণ শ্রী অমরনাথজি সাইন বোর্ডের তরফ থেকে হয়তো কোনোদিন কোনো ব্যাংকের ব্রাঞ্চ যদি চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে তাহলে আপনার বইয়ের একটা ভুল বার্তা আমাদের দর্শক বন্ধুদের কাছে চলে যাবে। এটা আমি ওখানে কিছু সাজেশন দিয়েছি, একটা গ্রুপের কথা ওখানে আছে, সেই গ্রুপে যদি জয়েন করা যায় অনেক কিছু তথ্য পাওয়া যায়, জানুয়ারি থেকেই তথ্য পাওয়া যাবে, এবং ওই গ্রুপের যদি মার্গদর্শন কেউ করে সে সহজে পারমিট পাবে। মানে আপনি বলছেন যে মানে অমরনাথ যাত্রার যেরকম আপনার বইটা কোনো অমরনাথ তীর্থযাত্রার যেরকম হেল্প করবে, মানে তার গাইড যে হেল্প করবে, সেমনি কলকাতার মধ্যে অনেক কোনো স্বেচ্ছাসেবক আছে যারা হচ্ছে এই অমরনাথ যাত্রা নিয়ে বিভিন্ন তীর্থযাত্রীদেরকে সেবামূলক কাজকর্ম করে। আচ্ছা, আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই। তো আপনি এই বইয়ের মধ্যে যেটা লিপিবদ্ধ করেছেন, যেটা আমি জানলাম যে মানুষরা কিভাবে সহজে অমরনাথ যাবে, তার জন্য মেডিকেল, তার জন্য পারমিট কিভাবে হয়, সেগুলো তো আপনি লিখেছেন। কিন্তু এই অমরনাথ যাত্রায় আপনার সঙ্গে কোনো অলৌকিক ঘটনা বা আপনার সঙ্গে কোনো চমৎকার ঘটনা, যেরকম আমরা শুনে থাকি, অনেকের মুখে শুনে থাকি যে আমি এখান থেকে যাচ্ছিলাম, হয়তো ওখান থেকে ঝর্ণার জলটা বা পাহাড়টা ভেঙে পড়লো, আমার গায়ে পড়লো না, হয়তো সেটা বাবা মানে আমাকে বাঁচিয়েছে, এইরকম কোনো ঘটনা কি আপনার এই অমরনাথ যাত্রার সময় কোনো অভিজ্ঞতা আছে? আছে। আমি অনেকদিন থেকে শুনে আসছি, মানে তখন আমি ছোট ছিলাম না, মাঝ বয়সে ছিলাম, এরকম কিছু, যে শেষ নাগে প্রত্যক্ষদর্শী অনেক মানুষ আছেন এবং অনেক সৈন্যরা আছেন। আমি হয়তো শেষ নাগকে সেরকম ভাবে দেখিনি যে 5টা ফলা থেকে ওখানে সাঁতার কাটছে বা কিছু, কিন্তু শেষ নাগ যে ওই লেক বা লেকের মধ্যে অন্তর্নিহিত, সেটা আমি ফিল করছি। মানে উঠতে উঠতে, আমি বেলগাঁও দিয়ে গেছিলাম, উঠতে উঠতে যে একটা সাপের লেজ শুরু হচ্ছে, কিছুদিন যাওয়ার পর সেটা আরো মোটা হচ্ছে, আরেকটু মোটা হচ্ছে, এবার বেসিক্যালি কি হয়, যেখানে ওটা শুরু হলো আবার একটু দিয়ে ওটা হলো, তারপর হয়তো লেকটা পুরো একটা সাপের ফোন, আমরা যদি ওপর থেকে দেখি। এবার যেটা পেটের আকৃতি, পেটের দিকটা যেটা আসছে, তারপর যেটা লেজ নামছে, কিছুটা পেট আসার পর দেখা যাচ্ছে সাপ যদি ব্যাং খায়, যেরকম একটা ফুলে থাকে ওরকম একটা ফুলা হয়। এবং আমি যেটা ফোনার কথা বলছিলাম, এগুলো পুরোপুরি নিজে গিয়ে মানে কাল্পনিক, মানে আপনি, মানে আপনি করেছি। আপনি ওখানে গিয়ে যেরকম রিয়েলাইজ করেছেন হ্যাঁ। যে এই নদীটা শেষনাগ থেকে গিয়ে আপনাকে চন্দনবাড়ি হয়ে পেহেলগাঁও মিশছে, সেই নদীটার যদি আমরা উপর থেকে প্ল্যান দেখি, তাহলে মনে হবে একটা সাপের আকৃতি, একটা সাপ ওখানে ফোনা তুলে বসে আছে। ওটা লিডার নদী নামছে এবং আরো কিছু ব্যবহার বলে এটা নামছে। আচ্ছা। সাপের যে ফোনাটা বলছেন যে লেকের উপর দিয়ে, যেটা সেখানেও দেখবেন সাপের জীব যেরকম ভাবে দেখা যায়, ওরকম কিছু জলরাশি এসে মিশছে ফোনাটার উপর থেকে, দেখে মনে হচ্ছে হ্যাঁ যেরকম সাপের জীব। আপনি একটা খুব সুন্দর কথা বললেন। আমি অমরনাথ হয়তো সেই রকম ভাবে যখন গেছিলাম ওই রকম ভাবে দেখিনি, কিন্তু নেক্সট বারে যদি বাবা আমাকে টানে, তাহলে আমি অবশ্যই চন্দনবাড়ি থেকে যাব, আর ওই শেষনাগের ওই দৃশ্য দেখার জন্য আমি আমার অন্তরের দৃষ্টি থেকে দেখব। আমি একটা কথা বলি, আমি আপনার বাড়িতে আসার আগে আমাকে এক দিদি ফোন করেছিল, উনি থাকে মুর্শিদাবাদে, লক্ষ্মীদি নামে পরিচিত। তো উনি আমাকে ফোন করে বলেছিলেন যে মৌদিন জন্যই নাকি উনি গত বছর অমরনাথ তীর্থযাত্রায় একদম সুন্দর নিরাপদে বাবার কাছে পৌঁছাতে গেছিল। আসলে গল্পটা কি যদি আপনি একটু বলেন তো খুব ভালো হয়। গল্পটা হচ্ছে, উনিও পশ্চিমবঙ্গের নাগরিক এবং বয়স ওনার সে বছর ছিল, মানে গত বছর ছিল 65+।
তো তাকে কোনোভাবে ফেলে দেওয়া যায় না। তিনি আরেক বান্ধবীর সাথে তারা গেছিলেন, সে হয়তো একটু আমার থেকে অল্প বয়স্ক। মাঝখানে পথে কিছু একটা কথাকাটি হওয়ার পর দুজন দুদিকে হয়ে যায়। আমি বলেছিলাম আমার সাথে তো বলে সবাই আলাদা আলাদা। এবার সবাই আলাদা হয়ে গেছে, আমি জানি ওনারা হয়তো একসাথে থাকবেন। কিছু দূর যাওয়ার পর বাবাই টপ বলে একটা টপ আছে, কিছু টপের পরে আসছে, তো সেই বাবাই টপে গিয়ে দেখছি আমার নাম করে কেউ ডাকছে। এমনি বাঙালি, ওখানে বাংলায় কেউ ডাকছে শুনে একটু আপ্লুত হলাম। ঘুরে দেখি লক্ষ্মী কান্নাকাটি যে আমি একা হয়ে গেছি, আমার কাছে ফোন নেই। মানে সিম একটাই নিয়েছিল, সেটা ওই বান্ধবীর কাছে। তো উনি খুবই বিপদে পড়েছেন, এখন আমি বিপদে। তো গত বছর গেছিলাম 15ই জুলাই যাত্রা করেছিলাম, সেটা দিনটা ছিল 15ই জুলাই। ওনার সাথে বাবাইটাকে যখন দেখা নেক্সট টাইম, প্রচন্ড কাদা, প্রচন্ড বৃষ্টি। আমার কোনো সময় মনে হলো না যে আমি তাড়াতাড়ি এগিয়ে যাই ওনাকে ছেড়ে। আমার মনে হলো এটাই শিব দর্শন, যদি আমি ভগবানের মানুষের জন্য কিছু করতে পারি, ওখানে আমি ভগবান পাবো। তো আমি ওনাকে নিয়ে গেছিলাম সাথে করে। এর মধ্যে দুবার উনি মানে পড়েও গেছেন, বাই চান্স স্লিপ খেয়ে বোল্ডারে পা দিয়ে পড়েও গেছেন, কিন্তু উনি কষ্ট করেছেন। শেষ পর্যন্ত উনি ঘোড়ায় ওঠেন। পরের দিন আমি বকাবকি করে ওনাকে ঘোড়ায় রওনা করিয়েছিলাম, ঘোড়ায় যাও নাহলে বিপদে পড়বে, আমি হয়তো তোমাকে সামলাতে পারবো না। এরকম কাদা মানে পঞ্চতরণী ঢোকার আগে এমন কাদা, জুতো খুলে চলে যাচ্ছে, পা ভেঙে চলে যাচ্ছে। মানে আপনি মানে ওনাকে মানে গাইড করে বাবার দর্শন আপনার সঙ্গে হয়েছিল? না, আমার আগে যেহেতু উনি দড়িতে গেছিলেন, পঞ্চতরণী থেকে আবার অনেকের দড়িতে পাঠানো হয়েছিল, উনি দড়িতে গেছিলেন, উনি বাবার দর্শন করেছেন। আমরা যখন নাচছি আবার নিচে ওনাদের সাথে। আমার মনে হয় বাবা মহাদেব আপনাকে আশীর্বাদ করেছে। গত বছর যখন আপনি নিজে অমরনাথ গিয়েছিলেন, ওই রকম এক লক্ষ্মীদিকে হেল্প করেছেন। এবছর আপনি এই বইটির মাধ্যমে এরকম লক্ষাধিক লক্ষ্মীদিকে কিন্তু আপনি হেল্প করেছেন অমরনাথ তীর্থযাত্রার জন্য। আমরা একটা কথা বলে রাখি, এই যে অমরনাথ যাত্রা করে আপনি আসলেন, আপনি আসার পর আপনার কেন মনে হলো এরকম একটা বই লিখি? আমি যাওয়ার আগে ভেবেছিলাম বই লিখবো। আপনি যাওয়ার আগেই ভেবেছিলেন বই আগে লিখি? ভেবেছিলাম বই লিখবো, যে আমি যাচ্ছি, এই আমার যাত্রা পরিকল্পনা নিয়ে একটা বই লিখবো। আসার দুদিনের পরে খুব বড় একটা ইনসিডেন্ট হয়ে যায়, মানে আমার এক কাকিমা গত হয়ে যায়। তারপর থেকে আমি একটু ভেঙে পড়ি, একটু ডিপ্রেশনে চলে যাই। ডিপ্রেশনটা একটু বেশি বেশি আমার কাজ করে এবার, যার জন্য আমার আবার এদিকে অনেক দিন দেরি হয়ে যায়। কিন্তু যেই অভিজ্ঞতাটা আছে সেগুলো না লিখে আমি পারলাম না, কারণ মনে একটা ইচ্ছা ছিল যে আমি যে কষ্টের সম্মুখীন হয়েছি এবং আমি যেগুলো দেখেছি, বাবাকে যে আমি বুঝতে উপলব্ধি করতে পেরেছি, সেগুলো আমি একটা লিপিবদ্ধ করে যাই। আজ আছি কাল নেই, ওটাই আমার থাকবে। মানে আপনি বলছেন যে মানে যেরকম মানুষ বলে যে অমরনাথ গুহায় মানুষ গিয়ে মানে যেরকম শিবের সঙ্গে আমাদের পার্বতী মা গিয়েছিলেন অমৃতের সন্ধানে, সেমনি আপনি বলছেন যে আপনি এই বইটি যে লিপিবদ্ধ করেছেন, এর মধ্যে যে সকল লেখাগুলো, আপনি হয়তো পৃথিবীতে থাকবেন না কিন্তু বইটা রয়ে যাবে আপনার সশরীরে, না হলে মানুষের অন্তরের মধ্যে সেই অমরত্ব বয়ে দিয়ে যাবেন। এটাই মনে হয় আপনার বার্তা। এটাই আমার। আচ্ছা, আপনাকে আরো একটা কথা বলে রাখি যে ঠিক আছে, আপনি অমরনাথ যাওয়ার প্রস্তুতি নিয়ে, অমরনাথ যাওয়ার সম্পূর্ণ আপনার অভিজ্ঞতা নিয়ে বইটি লিখেছেন, সেটা তো ঠিক আছে। এবছরও কি আপনি অমরনাথ যাচ্ছেন? হ্যাঁ, আমি এবছরে যাচ্ছি এবং ভগবানের কৃপায় আমি প্রথম দিন পারমিট পেয়েছি 3rd জুলাই। প্রথম দিন পারমিট পেয়েছে 3 জুলাই বালতাল থেকে। আচ্ছা, এবছর কি সেই লক্ষ্মী দিয়ে যাচ্ছে? হ্যাঁ, উনি লক্ষ্মীদি যাচ্ছে, উনিও বালতাল দিয়েই যাচ্ছেন এবং একই দিনে যাচ্ছি, একই সাথে যাচ্ছি। থাকে উনি থাকেন জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ। জিয়াগঞ্জে। তো উনি উনি ওনাকে কি আপনি বলেছেন যে 3 তারিখে করার জন্য? আর আমি প্রেশার দিয়েছিলাম যে যত তাড়াতাড়ি হোক তুমি সিএসসি টা করে নাও, হুম। সার্টিফিকেটটা শেষ করে নাও, তারপর ব্যাংকে গিয়ে রিকোয়েস্ট করবে। তোমাদের ওদিকে তো অত ভিড় হবে না, হুম। আশা করছি তোমরা পেয়ে যাবে। আর পাল্টাল দিয়ে পাওয়া যায়, পৌরাণিক রুট যেহেতু আমাদের প্রায় নবদ্বীপ থেকে একটু প্রেশার থাকে। আচ্ছা আচ্ছা। এবারে আমরা পাল্টাল দিয়ে উঠবো। তাহলে আপনার কথা শুনে যেরকম আমার মনে হচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে আমাদের বলা উচিত যে আপনারা যদি অমরনাথ তীর্থযাত্রা করতে যান, তাহলে অবশ্যই আপনারা পৌরাণিক রুট যেটা হচ্ছে চন্দনবাড়ি থেকে গেছে, সেটাকে যদি অ্যাভয়েড করে যদি আপনারা বালতাল রুট থেকে যাওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা পারমিট সহজে পাবেন। এবং আপনারা যখন অমরনাথ তীর্থযাত্রা শুরু হবে, যেদিন যাত্রা শুরু হবে, সেই দিনের নিকটবর্তী কোনো দিনে কিন্তু আপনারা এই অমরনাথ যাত্রার পারমিট পেতে পারেন। তাহলে আপনি কি সাজেস্ট করেন, বালতাল থেকে যাওয়া না পেহেলগাঁও থেকে যাওয়া? খুব বেশি বয়স হয়ে গেলে আপনার 50 পেহেলগাঁও দিয়ে যাওয়া ভালো, কারণ ওখানে ওখানে আছে, ওখানে স্টিফনেস আছে, কিন্তু স্টিফনেস এর পরেই আবার কিছুটা হয়তো রিল্যাক্স। ঢাল আছে। হ্যাঁ, আপনি রিল্যাক্সে চলতে পারবেন 3 ঘন্টা 4 ঘন্টা। আর এদিকটা পুরোপুরি হয়তো 7 কিলোমিটার 8 কিলোমিটার আপনার স্টিফনেস, সেটা আপনাকে সেরকম কষ্ট করেই কন্টিনিউ যেতে হবে। সেখানে ধৈর্যের পরীক্ষা অনেকটা বেশি। তো একটু বেশি বয়স হয়ে গেলে পেহেলগাঁও দিয়ে যাওয়া আমার মনে হয় ভালো। আচ্ছা, একটা কথা বলি, আপনার বইয়ের মধ্যে কি লেখা আছে এই অমরনাথ তীর্থযাত্রা করার জন্য কতদিন লাগতে পারে? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ। তো মোটামুটি আমি যদি বালতাল থেকে যাই আর বালতাল থেকে আসি, কতদিন লাগতে পারে? এবারে যাওয়ার ডিপেন্ড করছে যে কে কিসে যাবে। কেউ ফ্লাইটে যাচ্ছে, সকালে নামলাম শ্রীনগর, সেখান থেকে আমি চলে গেলাম বালতাল বা ডোমে। পরের দিন আমি যাত্রা শুরু করলাম, আমার হাতে কদিন গেল, 2 দিন গেল। 2 দিন, আর যেদিন আমি শুরু করছি সেদিনই বাবাকে দর্শন করে পরের দিন নেমে আসছি 3 দিন, সেদিনই রাত্রে ফ্লাইট ধরলে পারি।
মানে আপনি বলছেন যে ফ্লাইট করে যদি কেউ অমরনাথ করে যায় তাহলে 3 দিনের মধ্যে অমরনাথ যাত্রায় আমাদের 4 দিন ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কলকাতা থেকে যাওয়া সম্ভব। আর যদি কেউ ট্রেনে করে যায় মানে তখন মোটামুটি কতদিন লাগতে পারে? বেসিক্যালি যদি ট্রেন টু ট্রেন ভ্যারি করে 36 ঘন্টা, 45 ঘন্টা, কোনোটা আছে আপনার 32 ঘন্টা, এরকম কিছু আছে। তো সেখানে 1.5 দিন 2 দিন 4 দিনই ধরলাম আমি, বেশি করে লেট হতে পারে। 4 দিন ট্রেনে, এবার যদি কেউ ওখানে ভগবতীনগর বেস ক্যাম্পে থাকা হলো, এবার ওখান থেকে 1 দিন 2 দিন হাঁটা যদি পেহেলগাঁও দিয়ে হয়, তাহলে পেহেলগাঁও দিয়ে হাঁটে হেঁটে নেমে আসতে 3 দিন 3.5 দিন, 3 দিন 3 দিন 6 দিন, 9 দিন 10 দিন 11 দিন, পেহেলগাঁও দিয়ে 11 থেকে 12 দিন। আর বান্ডাল দিয়ে গেলে 8 দিন। মিনিমাম 8 দিন লাগবে। তো মানে 8 দিনের মধ্যে যদি কেউ ট্রেনে করে যায় তাহলে বালতাল থেকে 8 দিনের মাধ্যমে মানে 8 দিনে বাবাকে দর্শন করে কলকাতা ফিরে আসবে। আর পেহেলগাঁও থেকে যদি কেউ যায় তাহলে মোটামুটি 10 দিনের মধ্যে বাবাকে দর্শন করে কলকাতা ফিরে আসবে। আচ্ছা, খরচ কিরকম লাগে? হ্যাঁ, খরচ হচ্ছে সেটাও নিজের উপর কিছুটা ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি আমি মিনিমাম খরচ মানে আমাদের যে দর্শক বন্ধুরা আছে তারা যদি যায় তারা প্রথমেই জানবে যে মিনিমাম খরচ কত লাগবে। বান্ডাল দিয়ে যদি যায় 7.5 থেকে 8,000 টাকা, আর পেহেলগাঁও হলে 10-11,000 টাকা। আচ্ছা, মানে মোটামুটি যদি আমরা যেহেতু দুটো রুট আছে, যদি বালতাল থেকে আমরা যাই তাহলে মোটামুটি 8,000 টাকার মধ্যে আমাদের এই পুরো তীর্থযাত্রাটা কমপ্লিট হবে কলকাতা টু কলকাতা। আর যদি আমরা পেহেলগাঁও থেকে যাই তাহলে আমাদের এই সম্পূর্ণ তীর্থযাত্রাটা আমাদের মোটামুটি 10-11,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই সমস্ত কিছু মানে এই কতদিন লাগবে, কি মানে টাকা লাগবে যাওয়ার জন্য, এই সমস্ত কিছু কি আপনার বই লিপিবদ্ধ আছে? হ্যাঁ, বলে আছে। মানে এই বইটি হচ্ছে অমরনাথ যাওয়ার সম্পূর্ণ গাইড। মানে এই বইটি পড়ে মানে যে কেউ মানে অনায়াসে বইয়ের কথা অনুসরণ করে সে অমরনাথ গুহায় গিয়ে বাবার পবিত্র গুহায় গিয়ে বাবার তুষারলিঙ্গ দেখে আশীর্বাদ নিয়ে নিরাপদে আবার বাড়িও ফিরে আসতে পারবে। একা দর্শন করে দিতে হবে। একা মানে এরকম কনফিডেন্স আছে, বইটি পড়ার পর এরকম কনফিডেন্স পাবে। আপনার সঙ্গে কথা বলতে বলতে সময় এখন অনেকটা গড়িয়ে গেছে, আমাদের প্রায় সময় আমরা শেষের দিকে। শুধু আপনাকে একটা কথা বলতে চাই, আমাদের এই নক্ষত্র নিউজ চ্যানেলের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অমরনাথ তীর্থযাত্রা সম্বন্ধে দু একটা যদি কথা বলেন তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। আচ্ছা, বলে রাখি সর্বপ্রথম দেবাদিদেব মহাদেব, ওনার কাছে যাওয়ার জন্য একটু আমাদের কষ্ট করতেই হবে, কারণ ওনার বেশিরভাগ তীর্থস্থানই খুব খুব উপরে। আর এটা তো আমাদের বেসিক্যালি হাই অ্যালটিটিউড, আমরা সবাই জানি। ওখানে নিঃশ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়, গাছপালা নেই, খুব রুক্ষ খুব শুষ্ক। কিছু বেশিরভাগ সময়ই ওখানে বরফ থাকে, বরফ কেটেই আমাদের যাত্রা শুরু হয়। এবার যাত্রা করার জন্য প্রথমত যেটা শর্ত সেটা হচ্ছে বয়স থাকতে হবে 13 বছর থেকে স্টার্ট করে 70 বছরের মধ্যে, এবং তাদের একটা ফিটনেস থাকতে হবে। ফিটনেসটা কিরকম? আমাদের রোজ হাঁটতে হবে 5 কিলোমিটার করে, ডিহাইড্রেশনের জন্য জল খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। এবার ফিজিক্যাল কিছু ওয়ার্কআউট থাকতে হবে, লাং ফিট থাকতে হবে। তার জন্য যতটা আমার মনে হয় মানে স্মোকিং এগুলো অ্যাভয়েড করা উচিত, অ্যালকোহল কনজিউম করা নাই উচিত। এরকম ভাবে কিছু দিক থেকে মানে ফিজিক্যালি ফিটনেস থাকতে হবে। তারপর থাকতে হবে মেন্টাল ফিটনেস, যে আমি অতদূর উঠবো, সেখানে হয়তো আমি কিছু দেখছি ধস নামছে, কোনো মানুষের প্রাণহানি ঘটছে, সেগুলো দেখেও আমি যেন সেখানে মানে টিকে থাকতে পারি, সংযত থাকতে পারি, মানে আমি যেন প্যানিক না হয়ে যাই, সেরকম একটা মেন্টাল প্রিপারেশন আমাদের নিয়ে চলবে। এবং রাস্তায় চলতে চলতে কারো বিপদ হলো, আমার হয়তো অন্ধকার হয়ে আসছে, আমার হয়তো দেরি হয়ে যাচ্ছে, সেইভাবে আমি এগিয়ে চলে গেলাম, সে বিপদে পড়ে রইলো, সেটা যেন আমরা কোনোদিনই না করি। কারণ তীর্থস্থানে যাচ্ছি মানে আগে দরকার আমার মানব, তাকে যেন আমি সাথ দিই, তাকে যেন শুরু করে নিয়ে যাই। আচ্ছা, আরেকটা কথা আপনাকে বলি, আপনার এই বইটা আমাদের দর্শক বন্ধুরা কিভাবে পাবে? আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি আমার নাম্বারটা দিয়ে দেওয়া হয় দিতে পারে, আমি চেষ্টা করবো আগামী দিনে এটা আমাজনে দেওয়ার জন্য, আমাজন থেকে যদি প্রাপ্ত হয়। এবং এখন এই সোমবার থেকে শ্যামবাজারের হরিদাস মোদক যে দোকানটি আছে মিষ্টান্ন ভান্ডার, তো তার পাশে একটি বুক স্টল আছে, সেখান থেকে প্রাপ্ত হয়। আপনি বলতে চাইছেন যে মোটামুটি সরাসরি হাতে যদি বইটা নিতে হয় তাহলে কিন্তু কলকাতার শ্যামবাজারের 5 মাথার মোড়ে হরিদাস মোদক যে দোকানটি আছে তার পাশে যে বইয়ের দোকানটি আছে সেখান থেকে কিন্তু দর্শক বন্ধুরা সরাসরি ওখান থেকে বইটি কিন্তু পেতে পারে। বইটির দাম কত রেখেছেন আপনি? বইটির দাম লেখা আছে, মুদ্রণ করা আছে মানে 200 টাকা, কিন্তু আমি 130 টাকার মধ্যে দাম। আচ্ছা, মোটামুটি মানে আপনি বলছেন যে 40% ডিসকাউন্ট পাওয়া যাবে। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন এতক্ষণ ধরে আমাদের প্রিয় মৌদির কাছে অমরনাথ তীর্থযাত্রা সম্বন্ধে ওনার অভিজ্ঞতা, ওনার এই বই লেখা এবং এই বইয়ের মধ্যে আপনারা কি কি পেতে পারেন। বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি আপনারা এই বইটি সরাসরি ডাকযোগে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন। তাছাড়া মৌদি রয়েছে, মৌদির নাম্বারও রয়েছে। এছাড়া শ্যামবাজারের 5 মাথার মুখে হরিদাস মোদক যে মিষ্টান্ন ভান্ডারটি আছে তার পাশে যে বই বুক স্টলটি আছে সেই বুক স্টলটি থেকেও কিন্তু আপনারা সরাসরি এই বইটা নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ মৌদি এই
আপনি এই যে আমাদের মতন এই নক্ষত্র নিউজ চ্যানেলকে আপনার বাড়িতে এসে এই রকম একটা প্রতিবেদন করার সুযোগ দেওয়ার জন্য আমরা কিন্তু আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। কৃতজ্ঞ আমি থাকবো, সব থেকে বড় আমি কিছুই না, আমি নগণ্য একজন। আপনি যে এসেছেন আমার ডাকে এখানে, এতে আমি সারা জীবন কৃতজ্ঞ। নমস্কার দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের যে প্রতিবেদনটা আপনারা দেখলেন, এই মৌদির লেখা অমরত্বের সন্ধানে অমরনাথ যাত্রা। ক্যামেরায় সরজিৎ চৌধুরীর সঙ্গে আমি প্রসেনজিৎ, আর আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি।